কত কষ্ট করছে মানুষ, কোনো মতে মাথা গোঁজার ট্রাই করেছে নদীর বুকে, অথচ আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না। দেখুন বাচ্চাগুলো খাবারের জন্য কিভাবে দাঁড়িয়ে আছে। সবকিছুর পরে নিজের আশাটা পূর্ণ হয়েছে যে ওদের সাথে একসাথে খোলা মাঠে নিচে খেতে বসে পারতেছি। কত কষ্ট করে এই গড়ে একজন মহিলা 3টা বিবাহ উপযুক্ত মেয়েকে নিয়ে থাকেন। দেখুন গড়ের ভেতরের অবস্থা কিরকম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো সকাল সকাল উঠে দেখুন কাজকর্মে লেগে পড়েছি। তো এখন বাজে সকাল 7:30, 7টার দিকে উঠে সবকিছু অ্যারেঞ্জ করছি, অ্যারেঞ্জ করে কাটাকুটির কাজে বসে পড়ছি। গত 2 দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে ফার্স্ট রোজাতে আমরা একটা বড়সড় ইফতারের আয়োজন করব, যেটা আর কি কিছু ঘরবাড়ি হারা অসহায় মানুষের জন্য। তো যাই হোক, আমার অনেক ইচ্ছা ছিল যে এটা আমি করব। তো যাই হোক শেষমেশ এটার আয়োজন করতে পারছি, যার জন্য আলহামদুলিল্লাহ। কারণ ইচ্ছা তো অনেক কিছুই থাকে, মানুষকে হেল্প করার, মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের জন্য কিছু করার আমার অনেক শখ। সেই ছোটবেলা থেকেই মানে আমার মন চাইতো যে অসহায় কাউকে কারোর জন্য কিছু একটা করতে। তো আসলে তখন তো সম্ভব হতো না। তো তখন যেটা সম্ভব হতো, বাড়িতে যদি কোনো ভিখারি আসতেন, তো মা তো চাল দিতেন বাটিতে, মনে করো 8 বাটি বা 1 বাটি চাল দিতেন। তো আমি ঘরের পেছন দিকে গিয়ে মানে রান্নাঘর ছিল আমাদের ঘরের পেছন দিকে, মাটির রান্নাঘর। তো ওখানে গিয়ে আমি লুকিয়ে চুরি করে চাল নিয়ে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে মানে ভিখারিকে দিতাম। তো ছোটবেলা থেকে আসলে আমার এই কাজগুলো করতে ভালো লাগে। তবে এই যে সমস্যা একটাই, আল্লাহ যাকে মন দেন, মানে মানুষের জন্য কিছু করার মন দেন বা মানসিকতা দেন, আসলে সামর্থ্য থাকে না। আর যাদের, অনেকের হয়তো সামর্থ্য আছে, কিন্তু জানি না, হয়তো নেগেটিভটা আমি নাইবা বললাম, কারণ সব দুনিয়ার সব মানুষ একরকম না। এখনো দুনিয়াতে অনেক ভালো মানুষ আছেন। আমি সবাই যে খারাপ হয়ে গেছেন বা কারো সেরকম সাহায্য করার মানসিকতা নাই নাই এটা আমি বলবো না। কারণ এটা আমি বারবার প্রমাণ পেয়েছি যে দুনিয়াতে এখনো ফেরেশতা সমতুল্য মানুষও আছেন। তো যাই হোক, তারপরে আমি আমারটা বলি। তো যাই হোক, কাজটা আমি শুরু করে দিয়েছি সকাল থেকে। আজকে মানে প্রায় 150 জনের মতন আর কি মানুষের, বাচ্চা কাচ্চা নিয়ে 150 জন মানুষের ইফতারের আয়োজন করব। তো এখনো ইউটিউবের পেমেন্টটা পাইনি, অপেক্ষায় ছিলাম ইউটিউবের পেমেন্টটা পাওয়ার। ভাবছিলাম হয়তো ফার্স্ট রমজানের আগে পেয়ে যাব, তো ওটা তো এখনো পাওয়ার ডেট আসে নাই। তো ওইদিকে যেহেতু আমি সেদিন যখন গিয়েছিলাম তাদেরকে বলেই আসছিলাম যে ফার্স্ট রমজানে আমরা ইফতার নিয়ে আসবো, আপনারা কোনো আয়োজন করবেন না। তো দায়িত্ব যেহেতু নিয়ে চলে আসছি, দায়িত্ব, এত বড় একটা দায়িত্ব নিয়ে উল্টাপাল্টা করলে তো হবে না। যাই হোক, আমি বাজার টাজার করছি, কারণ এর মধ্যে আমি আমার দোকানটাও বিক্রি করে দিয়েছি। তো ওখানে তো টাকা মোটামুটি পেয়েছি কিছুটা। তো যাই হোক, ওটা থেকেই ভাবলাম আমি এই আয়োজনটা করি। তো যাই হোক, আমি এখানে দেখুন ছোলা বোনা করতেছি। প্রথমেই ছোলাটা সেদ্ধ করেছিলাম, সকালে উঠেই ছোলাটা সেদ্ধ করছি, কারণ রাতের বেলা আমি ছোলাগুলো ভিজিয়ে রাখছিলাম। তো এখানে আমি 4 কেজি ছোলা আর কি ভিজিয়ে রাখছিলাম। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এখন ছোলাটা আলাদা করে বোনা করে নিচ্ছি। এখানে আলু টমেটো দিয়েছি, আর বাকি সব মশলাপাতি আর কি যা যা ছিল দিছি, দিয়ে রান্না করতেছি। তো আমার মনের মধ্যে খুব বড় একটা ভয়, কারণ আমি ঘরের মধ্যে তো অনেক সময় রান্না করি, কিন্তু এইভাবে বড়সড় কোনো অনুষ্ঠানের বা কোনো আয়োজন আমি করি নাই। বড়সড় কোনো কিছুতে একা হাতে দায়িত্ব নিয়ে কোনো কাজ করি নাই। তো কেমন হবে, তারপরে আবার রোজা টেস্ট করাও যাবে না রোজার মধ্যে। তো যাই হোক, বয়ে বয়ে আর কি জুবাইরকে নিয়ে আমি রান্নাবান্নার কাজটা শুরু করছি। সকাল সকাল জুবাইরকেও ডেকে তুলছি, শিফাও আছে সাথে। তো ভাবলাম যেহেতু একটা মাত্র হাঁড়ি আমার, বর্তমানে হাঁড়ি না, এই যে যে ডেক্সিটা দেখতে পাচ্ছেন, তো বাকিগুলো তো দোকানেই আছে। তো একটা হাঁড়িতেই সবকিছু করতে হবে, আগে চুলা বোনাটা করে নেই। আর ওইদিকে এখন পকোড়া করব, পকোড়ার জন্য যা যা লাগে আর কি, এখানে বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে বুটের ডাল পেস্ট করেছি, আর 2 রকমের ডাল পেস্ট করে একসাথে করে দিলাম। আর তো যেটা যেটা পকোড়াতে লাগে, তো জুবাইর ওটা রেডি করতেছে।
এই যে বেসন-টেসন দিয়ে আর কি ও পেস্টটা রেডি করবে। তারপরে জুবাইর আর আমি ২ জন মিলেই পকোড়াগুলো করব। মানে কাজগুলো আর কি ভাগ করে করতেছি। যেহেতু বড়সড় একটা কাজ। আর কোন দিকে সময় চলে যাবে বোঝা যায় না। আবার প্রায় ১টা ১:৩০টার ভেতরে খাবার-দাবার নিয়ে আমাদের বাড়ি থেকে রওনা দিতে হবে। তো খুব তাড়াহুড়ো করে কাজগুলো শুরু করছি। তো এদিকে আমার পাকোড়াগুলো ভাজা হচ্ছে। এখানে আমি ১৫০টা আর কি ১৫০ প্লাস পকোড়া করব। আর তো ১ পিস করে দিব সেই হিসাবে আর কি করতেছি। তো জুবাইরও আমাকে হেল্প করতেছে। তার জন্য অতটাও কষ্ট হচ্ছে না। আর সেই সাথে আমার বোন, সেজ বোনকে বলেছিলাম, ও যে শারমিনের মা, তো উনি বলেছিলেন আমাদের সাথে ওই জায়গায় যাবে। তো যেহেতু উনি ওই জায়গায় যাবেন, তো আমি বললাম যে সকাল সকাল চলে এসো, এখানে এসে আমাকে একটু কাজেও হেল্প করবে আর আমরা যাওয়ার সময় চলে যাবে। তো এই যে হাসিনা আসছে, হাসিনাও কাজ করতেছে, ওকেও কিছু কাজ দিয়েছি। ও সবজিগুলো ধুয়ে রেডি করে দিচ্ছে। আর মানে সবাই কাজে ব্যস্ত, ছোট বড়, এমনকি আরিয়ানকে অনেক সময় বলতেছি যে এটা এনে দাও, এটা এনে দাও। তো বড় একটা দায়িত্বের বোঝা মাথায়, বুঝতে পারতেছেন। কেমন জানি একটা নার্ভাস ফিল করতেছি যে যদি রান্নাগুলো ভালো হয় না, খারাপ হয়, এতগুলো মানুষ খাবে, খাওয়ার পরে যদি ভালো না লাগে, তো এটা তো মাথার মধ্যেই আছে। তো আমি এখানে সবজি খিচুড়ি রান্না করতেছি। আমাদের এদিকে সিলেটি অঞ্চলে ইফতারে আর যাই হোক খিচুড়িটা কিন্তু লাগে, এটা মাস্ট, যাও অথবা খিচুড়ি, আর সাথে থাকবে ছোলা ভুনা। আর তো বাকি আছে ফল টল, জিলাপি টিলাপি, মিষ্টি আর কি, যেটা যেটা। তো আমি আজকে বাড়িতে আয়োজন করব, বাড়িতে আর কি, বাড়ি থেকে আমি রান্না করে যেটা নিব সেটা হচ্ছে সবজি দিয়ে পাতলা খিচুড়ি, আর সেই সাথে পকোড়া, আর হচ্ছে ছোলা ভুনা। তো এই ৩টা আইটেম আমি বাড়ি থেকে রেডি করে নিয়ে যাব। আর বাকি যা যা আছে বাজার থেকে কিনবো, ধরো ১-২ ধরনের ফল, আর হচ্ছে জিলাপি, খেজুর। তো বাড়িরগুলোই রেডি করতে আমাদের প্রায় ১টা বেজে গেছে। আমরা এখান থেকে জোহরের নামাজ শেষ করে আর কি খাবার-দাবার নিয়ে বেরিয়ে পড়বো ভাবছিলাম। তো আসলে যেভাবে ভাবা যায় সেভাবে করা হয় না। এই ৩ পদ রান্না করতে ১টা বেজে গেছে। তো এখন খুব তাড়াহুড়ো করে রান্নাটা আর কি শেষ করলাম। পকোড়াগুলো হয়ে গেছে। এদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। শেষের দিকে আর কি আমি ঘি, পাঁচফোড়ন আর এলাচ, তেজপাতা ওইসব দিয়ে আর কি একটা ফোড়ন দিব। ফোড়ন দিয়ে খিচুড়ির মধ্যে মিক্স করব। দেখুন, ১ হাঁড়ি খিচুড়ি হয়েছে। আর ওই চুলায় আমি আরেকটা হাঁড়িতে খিচুড়ি বসিয়েছি, যেহেতু বাড়িতেও কিছুটা রেখে যেতে হবে। তো যাই হোক সবকিছু এরেঞ্জ করে, বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা আছেন, আর আমার শিফা আছে, হাসিনা আছে, তারপরে শারমিনও বাসায় থাকবে। তো ওদের জন্য আর কি ইফতারের যা যা লাগবে সেটা রেখে বাকিটা নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি জুবাইর, আমি, আরিয়ানের বাবা, আমার বোন, বোনের হাজবেন্ড, আর হচ্ছে আরিয়ান। আর তো আছে সাথে আমাদের বাগ্নে ড্রাইভার। তো যাই হোক ওখানে যেতে প্রায় ১.৫ ঘন্টার মতন সময় লেগে যায়। তো ভুলবশত আমাদের পানি নেওয়া হয় নাই। যদিও ওখানে পানি নিয়ে যেতে হবে না, ওরা পানির অ্যারেঞ্জমেন্ট করবে। আমরা শুধু ওয়ান টাইম গ্লাস নিচ্ছি। আর এখান থেকে আমাদের খাবারের জন্য আর কি কয়েক বোতল পানি নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমরা ওই এরিয়ার ভেতরে চলে আসছি, যে এরিয়াতে আর কি ঘরবাড়ি ভেঙে মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের মুসলিম ফ্যামিলি, যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে সবকটা ফ্যামিলি মুসলিম, ১০০ প্লাস আর কি ফ্যামিলি, যাদেরকে ঘরবাড়ি থেকে আর কি বের করে দেওয়া হয়েছে। বাড়ির যা গাছ টাছ ছিল সব কেটে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। ওরা এখন আশ্রয় নিয়েছে নদীর চরে, বালুচরে। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, হিন্দু বাড়িগুলো কিন্তু রয়ে গেছে। একটা হিন্দু বাড়িও ভাঙে নাই। কিন্তু এই যে দেখুন যতটা মুসলিম বাড়ি ছিল, মানে আমরা ভাঙ্গা উচ্ছেদ এরিয়ায় ঢুকে পড়ছি। দেখুন বাড়িতে কি গাছ কেটে, মানে পরিবেশকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেখানে সরকার গাছ লাগাচ্ছে পরিবেশ বাঁচানোর জন্য, সেখানে গাছ কেটে অনবরত গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। তো সরকারের লীলা খেলা বোঝা বড় দায়। তো যাই হোক দেখুন, একেকটা বাড়ির দিকে তাকাতে মানে বুকটা কেঁপে উঠতেছে। যে বাড়িগুলো থেকে মানুষকে বের করে দিয়েছে বাড়ি ভেঙে, তো ওই মাটিতে পর্যন্ত ওদেরকে থাকতে দেওয়া হয় নাই। এই যে দেখুন, সুপারির গাছ আর সুপারির গাছ, আমাদের এই এরিয়াতে বেশি সুপারি চাষ করা হয়। তো সুপারির গাছগুলো কিভাবে মাটিতে শুয়ে আছে। আর সবথেকে খারাপ লাগছে যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে একটা মসজিদ। এই যে পুকুরের পাড়ে যে ভাঙ্গা দেখতে পাচ্ছেন, পাকা বাড়ি ভাঙ্গা হয়েছে, এখানে একটা মসজিদ ছিল। মসজিদটার আর কি উম এই যে মিম্বর যেটা, সেই সাথে কেউ মারা যাওয়ার পরে আর কি যেটা দিয়ে বহন করা হয়,
তো ওটাও এখানে দেখা যাচ্ছে। আর এই যে দেখুন গাছগুলো কিভাবে কেটে ফেলা হয়েছে। কলার গাছ থেকে শুরু করে মানে যা যা গাছ ছিল সব কেটে এভাবে শুইয়ে দেওয়া হয়েছে। তো এই দৃশ্যটা দেখার পরে আমার খুব কষ্ট লাগে। এখানে ২টা-৩টা মসজিদ ভাঙ্গা হয়েছে। আ তো মসজিদগুলো ভাঙ্গা, বাড়িঘর তো ভাঙ্গা হয়েছে কিন্তু মসজিদগুলো দেখে সত্যি বুকটা কেঁপে উঠতেছে যে কি অবস্থা আমাদের। এখানে দেখুন আরো কিছু কাঁচা বাড়ি, মানে যারা গরিব মানুষ ছিল, একেবারে গরিব মানুষ তাদের কাঁচা বাড়ি ছিল, কাঁচা বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো এই সামনে একজন মহিলা ছিলেন, উনার ৩ বিবাহযোগ্য মেয়েকে নিয়ে থাকতেন। প্রায় ৩ টাই বিবাহযোগ্য। তো আমি উনার ঘরটা পরে আপনাদেরকে দেখাবো বর্তমানে কোন অবস্থায় উনারা আছেন। তো উনার একটা কাঁচা ঘর ছিল, ওটাও ভেঙে দেওয়া হয়েছে। তো যাই হোক আমরা খাবার-দাবার নিয়ে ওই জায়গায় চলে আসছি। দেখুন নদীর পাড়ে আসছি। আর ওই যে নদীর বালুচরে ওরা ঘর বাড়ি তৈরি করে আরকি কোনমতে মাথা গোঁজার ট্রাই করেছে। তো এই যে দেখুন ঝুপড়ি দেখতেই পাচ্ছেন। তো গাড়ি থেকে এখন খাবার-দাবার গুলো নামানো হচ্ছে। আমরা যেহেতু আগে থেকেই বলে রাখছিলাম আমরা আসবো। তো ওরা কিন্তু এখানে রেডি ছিল প্রায় খাবার-দাবার গুলো আরকি এগিয়ে নিয়ে নেওয়ার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য। তো এই যে দেখুন ওখানকার কিছু লোকজন এসে খাবার-দাবার গুলো এখন নিবে। মানে আমরা যা আনছি আরকি। তো বাজার থেকে জিলাপি, খেজুর, তারপরে ওয়ান টাইম প্লেট, আঙ্গুর ওইসব কিনে আনা হয়েছিল। আসার পথেই কিনছি, তো যেটা আপনাদেরকে আর দেখানো হয় নাই। তো খাবার-দাবার গুলো আমরা বালতিতে করেই আনছি। এখানে ২ টা বালতিতে খিচুড়ি আছে, ছোলা ভুনা আর হচ্ছে একটা কার্টুনের মধ্যে আছে পকোড়া, জিলাপি, খেজুর ওইসব। তো ইফতারে কি কি আ আ করা হয়েছে সেটা আপনারা পরে দেখতে পাবেন সরাসরি। তো আসার সময় তো তাড়াহুড়োর মধ্যে আসছি, আমি আর আপনাদেরকে দেখাতে পারি নাই। তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো ওই যে দেখুন খাবার-দাবার গুলো আর কি নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে কিছু ছোট, ছোট বাচ্চারা মনে হচ্ছে যে ওরাও এসে ইফতারের অপেক্ষা করতেছে। সেজেগুজে একেবারে গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। বাচ্চাগুলো ওই যে দেখুন সাথে, সাথে হেল্প করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক উনারা আগে খাবার-দাবার নিয়ে চলে গেলেন। আমরা গাড়ির মধ্যে একটু বসলাম। এখন হচ্ছে নিচে যাবো। সেদিন আসছিলাম রাতের বেলা, কিছুই দেখতে পাইনি। ওদের সব লোকের সাথে পরিচয়ও হয় নাই। এই যে দেখুন নদীর মধ্যে। উপরে আমরা কিন্তু এখন নদীর পাড় থেকে আরকি বালুচরে নামলাম। তো নদীর এক সাইডে পানি। ওরা হয়তো কিছুদিনের জন্য এখানে থাকতে পারবে। তো নদীটা দেখে একটা জিনিস মনে পড়লো, নদী অনেক সময় মানুষের ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়। আবার আজকে দেখুন নদীর বুকে কয়েকটা অসহায় পরিবারকে নদী তার বুকে ঠাঁই দিয়েছে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, যারা ভারতের নাগরিক, তাদের ভারতের নাগরিকত্ব আছে কিন্তু তাদের ভারতের মাটিতে থাকার জায়গা নেই, যেখান থেকে ওদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো এই যে দেখুন আমরা সোজা চলে আসছি নদীতে। সেদিন রাতে আসছি, নদীটাও দেখা হয় নাই। এটা হচ্ছে লঙ্গাই নদী। লঙ্গাই নদীর চরেই আরকি উনারা আশ্রয় নিয়েছেন। এক সাইডে পানি, এক সাইডে শুকনো অবস্থায় আছে। ওই শুকনো সাইডেই উনারা আশ্রয় নিয়েছেন। আর এখানে দেখুন নদীর উপর দিয়ে ছোট একটা সেতু করা হয়েছে। ওই সেতুর দিকে মনে হয় ওইদিকে অনেকটা জায়গা গিয়ে ভেতরে মনে হয় ২ একটা দোকান আছে। ওখান থেকে আরকি উনাদের প্রয়োজনীয় খাবার-দাবার উনারা কিনে আনেন। তো আমরা একটু পেছনে পড়ে গিয়েছিলাম। এই যে এখন আস্তে, আস্তে গাড়ি থেকে নেমে আসতেছি যেহেতু রমজান মাস। তো ভাবলাম ওখানে আগে ওরা খাবার-দাবার নিয়ে যাক, খাবার-দাবার রেডি করুক তারপরে যাবো। কারণ আজকে তো আমরাও ওদের সাথে খোলা আকাশের নিচে বসে ইফতার করব। ওদের এই সিচুয়েশনে হয়তো আমরা কোনো সাহায্য করতে পারবো না, কারণ সেরকম সামর্থ্য আমাদের নেই। তবে একবেলা অন্তত ওদের পাশে বসে খোলা আকাশের নিচে খাবার খাবো, এটাও আসলে অনেক। মানুষও যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, মানুষের খারাপ সময়ে অন্তত কিছু দিতে না পারি, তাদের এক মুসলিম হিসাবে আরেক মুসলিমের পাশে দাঁড়ানো উচিত আমাদের। তো আমি একটা জিনিস দেখছি, আমাদের মুসলিমের মধ্যে আসলে কোনো একতা নেই। তো এই যে দেখুন ওদের ঘরবাড়িগুলোর অবস্থা। এই যে এখানে একজন বয়স্ক চাচি রান্না করতেছেন। তো এই ঝুপড়িগুলোর মধ্যে উনারা থাকেন। ঝুপড়িগুলোর মধ্যেই রান্নাবান্না করেন, খাওয়া-দাওয়া করেন। তো এখানে আসার পরে আমার আসলে ভিডিও করার মানসিকতাই থাকে না। তো আজকে জুবাইর যেহেতু সাথে আসছিল, ও ভিডিও করছে। তাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। সেদিন রাতে আসছিলাম, পুরোটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এদিকে ইফতারটা নিয়ে ওই যে দেখুন ওখানে উনারা উম মাটির মধ্যে পলিথিন পেতে আরকি ইফতারগুলো রেডি করা হচ্ছে। আমরাও তো উনাদের সাথে ইফতার করব। আর সেই সাথে এখানে যারা সদস্য আছে বাচ্চা-কাচ্চা মিলে, তো সবার জন্যই আরকি ইফতারের আয়োজন করা হয়েছে। তো
তো এই যে দেখুন ওনারা এখানে প্লেট সাজিয়েছেন, প্লেট সাজিয়ে যা যা আনা হয়েছে আর কি প্লেটগুলো ওনারাই সাজাচ্ছেন, আমাদের কিছু করতে হয় নাই। ওনারা এগিয়ে নিয়ে গেছেন, ওনারাই সবকিছু করতেছেন। আর বাচ্চা কাচ্চাগুলো দেখুন পাশে এসে দাঁড়িয়ে মানে মনে হচ্ছে ওরা ইফতারের জন্য অপেক্ষা করতেছে। তো তাদেরও বাড়ি ছিল, ঘর ছিল, হয়তো ভালো বাড়িঘর ছিল না, তবে ওরা ৩ বেলা খাবার খেয়েছে। তো সত্যি এখন অসহায়ের মতো নদীর বালুচরে ঘোরাঘুরি খাচ্ছে। তো এখানে দেখুন আরো একটা নতুন পরিবার মনে হয় আসতেছে। এখানে আরেকটা ঝুপড়ি তৈরি করা হচ্ছে। মানে যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই, তারা আপাতত আর কি এখানে বালুচরের মধ্যে আর কি জাস্ট মাথা গোঁজা ট্রাই করেছে, আশ্রয় নিয়েছে। কিন্তু বৃষ্টি হলে তো এই জায়গায় থাকতে পারবে না। এখানে কয়েকটা বাচ্চা আসছে আমাদের সাথে কথা বলতে। তোমার নাম কি দা? ও নাম কোটারে। ও তুমি 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 যেন কোটারে রান্দিয়া বইছো। ও হে ও হে হে আর তাই নাম কিটা? তার ঘর কোনখান? তাই ঘর কোনখান? আর ইয়ান আর নাম বলে ভাই যাই মু রোজা রাখছো নি? রোজা খে খে খাইয়া রোজা খে খে ইফতারেরও আর বেশি সময় বাকি নেই, হয়তো আরো 10 মিনিট পরে ইফতার শুরু হয়ে যাবে। তো আমি একটা জিনিস বলি, এখানে অনেকেই আসেন আমাদের মুসলিম সম্প্রদায়ের, যারা নামি দামি ব্যক্তিরা আছেন অনেকেই আসেন, এসে দেখা যায় কিছু চাল ডাল দিয়ে যান। তো আমার মনে হয় কি, যেহেতু ওনারা গরিব, গরিব বলেই ওরা নদীর বালুচরে আশ্রয় নিয়েছে। যদি সামর্থ্য থাকতো হয়তো ভাড়া করে চলে যেত, বা আহ হয়তো অন্য কোথাও যদি ওদের জায়গা জমি ম্যানেজ করতে পারতো চলে যেত। তো আমার মনে হয় আমাদের সম্প্রদায়ের অনেক বড় বড় নামি দামি ব্যক্তিগণ আছেন যারা চাইলে এরকম হাজারটা পরিবারকে মাথা গোঁজার পার্মানেন্ট টাই করে দিতে পারেন। তো কিছুদিন আগে জমিয়তের কিছু সদস্যরা আসছিলেন, ওনারাও এসে নাকি চাল ডাল দিয়ে গেছেন। তো আমার মনে হয় এই যে আমাদের আসামের বদরুদ্দিন আজমল, তো ওনার মতন এত ধনী মানুষজন আমাদের আসামে আছেন, তারপরেও আসামের মুসলিমদের এই অবস্থা। যেহেতু উনি অনেক সময় দেখা যায় সরকারকেও টাকা দিয়ে হেল্প করেন। তো পার্সোনালি যদি এরকম মানুষদেরকে একটু হেল্প করতেন, আহ অন্তত কেউ যাদের সামর্থ্য আছে, বড় বড় যারা নেতা আছেন, অনেকের অনেক টাকা আছে, আমি হয়তো বলতেছি না, তো সবাই আসেন দেখেন। তো ওদেরকে যদি 1 বিঘা জায়গা, যে জায়গায় আর কি সরকারি খাজনা টাজনা দেওয়া হয়, ওরকম 1 বিঘা জায়গা কিনে যদি দেওয়া যেত, তাহলে অন্তত ওরা নিজের মতন করে বাঁশ দিয়ে হলেও ঝুপড়ি টুপড়ি তৈরি করে নিজের মতন করে থাকতে পারতো। তো চাল ডাল দিছেন ভালো কথা, তো আমি আমার মতামতটাই ব্যক্ত করতেছি। আমাদের মুসলিমদের মধ্যে একতা নেই, এটাই হচ্ছে একটা সমস্যা। আমাদের মুসলিমরা বিপদে যখন পড়ে, তখন আরো মুসলিম হিসাবে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যদি পাশে দাঁড়াতাম, তাহলে হয়তো আজকে এরকম দিন আসতো না। বেছে বেছে হিন্দু বাড়িগুলো ভাঙা হয়েছে, কিন্তু মুসলিম বাড়িগুলো, সরি, বেছে বেছে হিন্দু বাড়িগুলো রাখা হয়েছে, একটা হিন্দু বাড়িও ভাঙে নাই। আর সবকটা মুসলিম বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তো এখানে একজন বয়স্ক মহিলা আছেন, আপনারা যারা এখানে আসেন, তো যারা এখানে আসেন বিশেষ করে দেখার জন্য, বা অনেকে এসে কিছু টাকা দিয়েও হেল্প করে যান, তো তাদের উদ্দেশ্যে বলবো আমি যে আপনারা যদি কেউ এখানে আসেন, তাহলে এখানে 2টা পরিবার আছে, একান্ত খারাপ অবস্থা, সবাই গরিব, তারপরেও একেবারে অসহায় 2টা পরিবার আছে, যেখানে একজন বিধবা মহিলা, ওনার 3জন আর কি, 3টা প্রায় প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে এখানেই থাকেন। তো ওইরকম আর কি বেছে বেছে উনারাও এখানে যারা যারা আছেন সবাই বলতেছেন যে ওই 2টা পরিবারের অবস্থা একেবারে খারাপ। এরকম আরো একটা পরিবার আছে, আর বিশেষ করে আমার চোখে যেটা লাগছে ওই পরিবারটার কথা। তো আমি নিজে পার্সোনালি সামান্য হেল্প করে আসছি। আর আপনারাও যারা এখানে আসেন, দেখে যান, দেখতে আসেন, তো মানে ওই দলের যে কাউকে একজনকে যদি বলেন যে এখানে কোন মহিলা বিধবা 3জন
প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে কোনো মতে মাথা গোঁজার একটা ট্রাই করে আর কি আসেন। তো আপনারা এরকম একেবারে গরিব দেখে যে ১-২ জন বেশি আর কি, যাদের কথা বলার মতন না, তো তাদেরকে যদি এসে একটু হেল্প করেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, তাহলে আর কি ওদের সুবিধা হয়। তো যাই হোক, আমি জাস্ট বললাম, আমার মতামতটা আর কি ব্যক্ত করলাম। আর আমিও তো জাস্ট ওদের সাথে একবেলা খাবার খেতে আসছি, আমারও তো সেরকম সামর্থ্য নেই। আমরা কেউই একা সেই সমাধানগুলো করতে পারবো না। তবে সবাই মিলে যদি একটু একটু করে চেষ্টা করি, হয়তো এখান থেকে ১টা ২টা করে পরিবার একটু ভাড়া করে গিয়ে বা ভাড়া বাসায় থেকে সুন্দর মতে জীবনযাপন করতে পারবে আপাতত। তো এরকমটা ভেবে দেখলে সত্যি ভালো হয়। তো এখানে দেখুন, আমি ওদের ঘরের ভেতরগুলো একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানকার সব থেকে ভালো যে ঝুপড়িটা, সেটা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সব থেকে ভালো যে ঝুপড়ি, এইটা। তো এখানে মনে হয় ৬ জন না ৭ জন মানুষজন থাকে, বড় বড় ভাই বোন মা বাবা, মানে সবাই মিলে এরকম একটা ঝুপড়িতেই আছেন। তো যেটা দেখে সত্যি কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। আমার মানে এরকম একটা ফিল হচ্ছে, যদি আমার এরকম কোনো এক্সট্রা জায়গা থাকতো, তো তাহলে আমি কয়েক বছরের জন্য ওদেরকে দিয়ে দিতাম যে আপাতত এখানেই থাকো, আমাকে কোনো ভাড়া টাড়া দিতে হবে না, এরকমটা মনে হচ্ছে। তো যাই হোক, সেগুলো তো আর আমার নেই। তাই বারবার বলতেছি, যারা আসেন এখানে আসেন থাকেন, তো একটু সম্ভব হলে ওদেরকে হেল্প করবেন, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে একটু হেল্প করার চেষ্টা করবেন, যাতে ওরা একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারে। তো এই যে দেখুন, যে মহিলার কথা আমি বলছিলাম, বিধবা মহিলা, তো ওখানেই আর কি উনি উনার ৩টা মেয়েকে নিয়ে থাকেন, ছোট্ট একটা ঝুপড়ি। তার মধ্যে উনি ইফতারে ওনার ঘরে আমাদেরকে দাওয়াত করতেছেন যে এখানে এসে বসে খাও। তো যাই হোক, এই অসহায় মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর আমরা এখন আস্তে আস্তে বিদায় নিয়ে নিচ্ছি, রাত হয়ে গেছে, ইফতারটা এখানেই করলাম। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।